বিরতিহীন 1 ঘন্টার সংবাদ দুপুরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহানা লোপা এবং জাহিদুল বাসার। শুরুতে প্রধান শিরোনামগুলো জানিয়ে দেব। বকেয়া বেতনের দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, যানজটে ভোগান্তি। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে সারা দেশে ডিসির কাছে বিএনপির স্মারকলিপি, গুজবে কান না দেওয়ার অনুরোধ পরিবারের। কুমিল্লায় কাউন্সিলর হত্যা মামলার অন্যতম প্রধান আসামি সুমন কুমিল্লা মেডিকেল কলেজ থেকে গ্রেপ্তার। জমি সংক্রান্ত মামলায় গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে আদালত অবমাননার রুল হাইকোর্টের, 7 দিনের মধ্যে জবাব দিতে হবে। এবং বঙ্গবন্ধুর মুরালে বাধা দেয়া কাটাখালীর মেয়রের বিরুদ্ধে মামলা, অসাংবিধানিক বক্তব্যের জন্য ব্যবস্থা নেওয়া হবে বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এবার পুরো খবর। বকেয়া বেতন ও সহকর্মী নির্যাতনের প্রতিবাদে রাজধানীর মিরপুর, প্রগতি সরণি সহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। সকাল 10টা থেকে শুরু হয় এই বিক্ষোভ। সড়ক অবরোধের কারণে মিরপুর 10 থেকে 14 নম্বর পর্যন্ত সড়ক এবং যমুনা ফিউচার পার্কের সড়কের 2 পাশে দেখা দিয়েছে তীব্র যানজট। ফলে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এসব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। আমরা আন্দোলন করতে আছি, আমাদের শ্রমিকদেরকে মারা হচ্ছে এবং আমরা প্রয়োজনীয় যেটা আমাদেরই কর্তব্য এটা আমরা পাচ্ছি না। আমরা এক পাশে দাঁড়াইছিলাম, ওরা লোক ভাড়া করে এনে আমাদেরকে মারছে, আমরা লাস্টে মার খেয়ে বাসায় গেছি। আমরা তো শুধু দাবি করছিলাম যেন আমাদের দাবিগুলো হয়, কিন্তু আমাদের দাবিগুলো পূর্ণ করে নাই, না করে উল্টা ভাড়া করে মানুষ এনে আমাদেরকে পিটাইতেছে। রাজধানীর মিরপুর আর প্রগতি সরণি 2 জায়গায় বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। সেই 2 জায়গার খবর নিয়ে এখন আমাদের সাথে সরাসরি সহকর্মীরা যুক্ত হয়েছেন। শুরুতে যাব প্রগতি সরণিতে, বিপ্রজিৎ চন্দ্র রয়েছেন। বিপ্রজিৎ, এই মুহূর্তে প্রগতি সরণি এলাকার কি খবর, আর ওই এলাকার যে সমস্ত গার্মেন্টস কারখানাগুলো রয়েছে সেই জায়গার কি পরিস্থিতি একটু জানাবেন? দেখুন, প্রগতি সরণিতে পোশাক শ্রমিকরা যে কারণে রাস্তায় নেমেছেন সেটি শুধুমাত্র একটি কারখানার ব্যক্তিগত বিষয়। মিরপুরে যে অনেকগুলো কারখানার শ্রমিকরা রাস্তায় নেমেছেন তার সঙ্গে প্রগতি সরণির যে গ্রিন ওয়ে অ্যাপারেলস নামের প্রতিষ্ঠানটির শ্রমিকরা রাস্তায় নেমেছেন তার কোনো মিল নেই। এখানে এই প্রতিষ্ঠানটির শ্রমিকরা রাস্তায় নেমেছেন অক্টোবর মাসের বেতন না পেয়ে, অর্থাৎ অক্টোবর মাসের বেতন তারা এখনো পাননি এবং সেই বেতনের ব্যাপারে প্রতিষ্ঠান তাদেরকে গত কয়েকদিনে বেশ কয়েকবার আশ্বাস দিলেও প্রতিটি আশ্বাসই পূরণ করতে ব্যর্থ হয়েছে। ঠিক সে কারণেই সকাল 10:30টার দিকে কিন্তু তারা প্রগতি সরণি মোড়ে অবস্থান নেয় এবং দুপাশের রাস্তায় ব্যারিকেড দিলে যান চলাচল কিন্তু বন্ধ হয়ে যায় এবং তারা ক্রমাগত বিক্ষোভ করতে থাকে। এবং তারপর আমরা যেটি দেখেছি, প্রায় 3.5 ঘন্টা কিন্তু তারা প্রগতি সরণির রাস্তাটি অবরোধ করে রাখে, যার ফলে দুপাশের যান চলাচল কিন্তু একেবারেই বন্ধ হয়ে যায়। আমরা দেখতে পেয়েছি প্রগতি সরণি থেকে মেরুলবাড্ডা পর্যন্ত রাস্তা একেবারে যানজটে আটকে ছিল বেশ কিছুক্ষণ ধরে। তো তারপর ওই প্রতিষ্ঠানটির যিনি কর্তা ব্যক্তিরা আছেন তারা কিন্তু আশ্বাস দিয়েছেন যে আগামীকালকের মধ্যে তাদের এই যে বেতনের যে সমস্যাটি সে সমস্যাটি শেষ হয়ে যাবে। আর সমস্যাটি শেষ হয়ে যাবার পর তারপরে কিন্তু তাদেরকে বেতনটি দিয়ে দেওয়া হবে এবং এই আশ্বাস পাওয়ার পর তারা আবারও পুনরায় কাজে ফিরে গেছে। তারপর কিন্তু যান চলাচল স্বাভাবিক। আর এর আগে আমরা সকালে মিরপুরে যেটি দেখেছিলাম যে সেখানে বকেয়া বেতনের দাবিতে এবং
তাদের যে সহকর্মীরা, সেই সহকর্মীদের নির্যাতনের দাবিতে কিন্তু রাস্তায় নেমে এসেছিল বেশ কয়েকটি কারখানার পোশাক শ্রমিকরা, এবং তারা কিন্তু মিরপুর 10 নম্বর থেকে কচুক্ষেত পর্যন্ত রাস্তা আটকে দিয়েছিল, যার ফলে সকালেও আমরা দেখেছি যে মিরপুর এলাকায় বিপুল যানজটের সৃষ্টি হয়েছিল। বিপ্রজিৎ, আপনি থাকুন আমাদের সাথে। এই মুহূর্তে মিরপুর থেকে সেখানকার সর্বশেষ খবরাখবর নিয়ে সহকর্মী বনি ইবনে কামাল রয়েছেন। বনি, মিরপুরের এই যে বিক্ষোভ, সেটি কিন্তু বেশ বড় একটি এলাকা জুড়ে, 10, 13, 14 পুরো এলাকা জুড়েই তারা বিক্ষোভ করেছেন। তীব্র যানজট ছিল ওই এলাকার। এখন কি পরিস্থিতি জানাবেন, আর ওই গার্মেন্টস কারখানাগুলো সর্বশেষ কি অবস্থা? বাসার আমরা যখনই খবর পাই তারপর থেকে কিন্তু আসলে এইখানকার যে পরিস্থিতি সেই জিনিসটি আপডেট রাখতে থাকে। আমি যদি আপনাকে এখনকার পরিস্থিতি বলতে চাই, এখন কিন্তু আন্দোলন অনেকটাই স্থিমিত হয়ে এসেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে গাড়ি চলাচল কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে, শ্রমিকের সংখ্যাও কমে এসেছে। আপনি জানেন যে এই এলাকায় প্রায় 12টি গার্মেন্টস রয়েছে, যে 12টি গার্মেন্টসের শ্রমিকরা কিন্তু এখানে আন্দোলনে নেমেছিল। আমার সহকর্মী যেমনটি বলছিলেন যে প্রগতি সরণিতে আসলে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের সাথে এখানে আসলে মিল নেই, কেননা প্রগতি সরণিতে আন্দোলন হয়েছে অক্টোবর মাসের যে বকেয়া বেতন রয়েছে সেটার দাবিতে, আর এখানে আন্দোলন হয়েছে মাতৃত্বকালীন ভাতা, পাশাপাশি হচ্ছে বেতন বোনাস বাড়ানোর দাবিতে। আমরা এখানে যখন গার্মেন্টস যে শ্রমিকরা রয়েছে তাদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে তারা আসলে এখানে যারা নারী সহকর্মী রয়েছে তারা মাতৃত্বকালীন ছুটিটি পায় না, মাতৃত্বকালীন যে ভাতাটি পাওয়ার কথা সেটি পায় না, এমনকি কোনো কোনো ক্ষেত্রে মাতৃত্বকালীন সময় তাদেরকে দিয়ে ওভারটাইমের কাজও করানো হয়। এসব বিষয়গুলো দানা বাঁধতে বাঁধতে কিন্তু আসলে এই আন্দোলনের উৎপত্তি, এবং আপনি জানেন যে গতকালকেও কিন্তু এখানে এই আন্দোলনটি তারা করেছিল এবং সেই আন্দোলনে বহিরাগতদের হামলার ঘটনাও ঘটেছিল, যার প্রতিবাদে কিনা তারা আজকে আবারও রাজপথে নেমে এসেছে। সকাল থেকেই এই মিরপুর 10 থেকে কচুক্ষেত পর্যন্ত যে সড়কটি, এটি তারা বারবার বন্ধ করে দেয় এবং বারবারই আবার পুলিশের হস্তক্ষেপ বা পুলিশের বিভিন্ন কথার প্রেক্ষিতে তাদের মধ্যে যে কথাবার্তা হয় তার প্রেক্ষিতে কখনো কখনো ছেড়ে দেয়, এমন একটি পরিস্থিতি কিন্তু আমরা ঘটতে দেখেছি। এবং সর্বশেষ এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা গার্মেন্টস শ্রমিকরা ছিল তারা অনেকে আসলে ফিরে গেছেন, যদিও মালিকদের পক্ষ থেকে তাদেরকে কোনো ধরনের আশ্বাস দেওয়া হয়েছে বা বেতন বাড়ানো হবে, মাতৃত্বকালীন ছুটি বাড়ানো হবে, ভাতা দেওয়া হবে, এমন কোনো কথা কিন্তু আসলে তারা শুনতে পায়নি এবং আমরাও জানতে পাইনি। এই যে 12টি গার্মেন্টস আছে এদের মালিকরাও কেউ কিন্তু আসেননি। তবে সবশেষ এখন পর্যন্ত যে পরিস্থিতি, মিরপুর 10 নম্বর থেকে কচুক্ষেত ক্যান্টনমেন্ট পর্যন্ত যে রাস্তাটি রয়েছে সেটি এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং যারা আসলে শ্রমিকরা ছিলেন তারা কিন্তু এখন অনেকটাই রাস্তা ছেড়ে দিয়েছেন এবং এই রাস্তা ছেড়ে দেওয়ার ফলে যান চলাচল এখন অনেকটাই স্বাভাবিক। এবং পুলিশও আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে কথা না বললেও অনানুষ্ঠানিকভাবে তারা জানিয়েছেন যে তারা আসলে বুঝিয়ে শুনিয়ে এই শ্রমিকদেরকে ফেরত পাঠিয়েছেন। পোশাক শ্রমিকদের বিক্ষোভের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন দলটির নেতাকর্মীরা। মানিকগঞ্জে সকাল 9:45টায় জেলা প্রশাসক কার্যালয়ে যান জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক SA জিন্না কবির সহ নেতাকর্মীরা। পরে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফের কাছে খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। ফরিদপুরে বেলা 11টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানো না হলে অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় সরকারকেই নিতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন তার বোন সেলিমা ইসলাম। দুপুরে টেলিফোনে এই কথা জানান তিনি। এ সময় তিনি খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কোনো গুজবে কান না দিতে সবার প্রতি আহ্বান জানান। এদিকে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবিতে দুপুরে ঢাকা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দিয়েছে বিএনপি। তার মুক্তি না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দলটি। দলীয় পরবর্তী কর্মসূচি নির্ধারণে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা ডেকেছে বিএনপি। অসুস্থ খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন বিষয়ে পরবর্তী কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল হত্যা মামলার
4 নম্বর আসামি সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। সকাল 10টায় র্যাব কুমিল্লা মেডিকেল কলেজ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশে হস্তান্তর করে। গতরাতে 11 জনের নাম উল্লেখ করে মোট 21 জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন নিহত সোহেলের ছোট ভাই সৈয়দ রুমন। এতে অভিযোগ করা হয়, এলাকায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার কারণেই চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা সোহেলকে গুলি করে হত্যা করে। এদিকে সকালে নিহত কাউন্সিলরের বাড়িতে যান পুলিশ সুপার ফারুক আহমেদ। সোমবার বিকাল 4:30টায় কুমিল্লার পাথরিয়া পাড়ার কার্যালয়ে ঢুকে গুলি করে হত্যা করা হয় সোহেলকে। এ সময় তার সহযোগী হরিপদও মারা যান। গুলিবিদ্ধ আরও 4 জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সৈয়দ মোহাম্মদ সোহেল কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য এবং 13 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ইতিমধ্যে আমরা একজনকে আটক করেছি, এজান নামে একজন, এবং অন্যান্য আসামিদেরকে আমরা আটকের জন্য জোরালো পদক্ষেপ গ্রহণ করেছি। ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই তাদেরকে আইন নাগাতে আনতে পারবো বলে আশা রাখছি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, নিহত সোহেলের দাফনের পর কিন্তু এই মামলাটি দায়ের করা হয়েছে, তার ছোট ভাই দায়ের করেছে। এত দেরিতে মামলা হওয়ার কি কারণ, এবং পুলিশ সুপার তো সেই বাড়িতে গিয়েছিলেন, তিনি আসলে যাওয়ার পরে কি ধরনের আশ্বাস দিয়েছেন? প্রথমে আমি বলি যে মামলা দেরিতে হওয়ার কারণটি ছিল হচ্ছে গিয়ে কারণ পরিবারের সদস্যরা কিংবা আশেপাশে প্রত্যক্ষদর্শীরা কিন্তু জানতে পারেনি যে এই হামলার সাথে কারা জড়িত। যেহেতু হামলাকারীরা মুখোশ পরেছিল, সে কারণে কিন্তু বলা যায়নি যে সেই মুহূর্তে কারা এই হামলার সাথে জড়িত ছিল। পরবর্তীতে এই স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এবং আইন শৃঙ্খলা বাহিনী যখন তথ্য সংগ্রহ করা শুরু করে এবং বিভিন্ন জনের সাথে কথা বলে তারা নিশ্চিত হতে পারে যে কাউন্সিলর সোহেলের উপর কারা হামলা করে থাকতে পারে, তারপর নামগুলো বেরিয়ে আসে, তারপরেই কিন্তু এই মামলা দায়ের করা হয়। আর একটি কথা হচ্ছে যে যেহেতু কাউন্সিলর সোহেল এবং হরিপদ শাহ মৃত্যুবরণ করেছে, সেই সময় শোকাবহ একটি পরিবেশ ছিল। তারা বলছিল যে সেই মুহূর্তে আসলে মামলা করার মতো পরিবেশ তৈরি হয়নি, তাই একদিন পরে গিয়ে মামলাটি হয়েছে। আর পুলিশ সুপার আজকে সকালে যখন কাউন্সিলর সোহেলের বাসায় গেলেন, সেখানে গিয়ে তার পরিবারের সদস্যদের সাথে দেখা করেছেন, তখন কিন্তু তিনি তখনই জানিয়েছেন যে এই মামলার এজাহারভুক্ত যে 4 নম্বর আসামি সুমন, তাকে গ্রেফতার করা হয়েছে। র্যাব তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে থেকে আটক করে তারপর পুলিশের কাছে হস্তান্তর করেছে। এই বিষয়টি কিন্তু তিনি নিশ্চিত করেছেন। তো তিনি আরো জানিয়েছেন যে আসলে মামলার এজাহারভুক্ত এজাহার নামীয় 11 জন আসামি এবং আরো যে 10 জন অজ্ঞাতনামা আসামি এর নাম উল্লেখ করে মামলা হয়েছে, তারা যেন কুমিল্লার যে ভারতীয় সীমান্ত এলাকা আছে সেটি পার হয়ে ভারতে চলে যেতে না পারে, সে কারণে বিজিবির সাথে কথা হয়েছে। বিজিবিকে এক ধরনের অ্যালার্ট করা হয়েছে, তারা যেন সহযোগিতা করে আসামিরা যেন পার পেয়ে না যায়। আর তিনি আরো এটি জানিয়েছেন যে পুলিশের একাধিক টিম কাজ করছে এই মামলার তদন্ত করতে, এবং র্যাবও কিন্তু শুরু থেকে এই ছায়া তদন্ত করছে। র্যাব সকল প্রকার সিসি ফুটেজ সংগ্রহ করেছে, সেখান থেকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছে। তো আসলে এই রুমনকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে আসলে জানা যাবে অন্যান্য আসামিরা কে কোন জায়গায় আছে, এবং তাদেরকে গ্রেফতারের কর্মসূচি এগিয়ে যাবে বলে আমাদেরকে পুলিশ জানিয়েছে। জমি সংক্রান্ত একটি মামলায় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত গাজীপুর সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ 4 জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়েছে হাইকোর্ট। তাদের 7 দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। বুধবার বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের বেঞ্চে শুনানি হয়। আইনজীবীরা জানান, গাজীপুরের সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের একটি জমি নিয়ে বিরোধের জেরে দখলে থাকা ব্যক্তি হাইকোর্টে রিট করেন। তখন হাইকোর্ট নিষেধাজ্ঞা দেন। সেই নিষেধাজ্ঞা মতো আবেদনকারীরা আগের মতো জমি ব্যবহার করে আসছিলেন, কিন্তু চলতি বছরের শুরুতে মেয়র জাহাঙ্গীর আলম ও তার লোকজন ওই জমি নিজের দাবি করে ব্যবহারে বাধা দেন। এ অবস্থায় মেয়র জাহাঙ্গীর আলম সহ 4 জনের বিরুদ্ধে সম্প্রতি আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করা হয়। গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের বহিষ্কারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই, তার অনুশোচনার কোনো মূল্য নেই বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। বলছেন, সবকিছু বিবেচনা করেই কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এ সাজা দিয়েছে, যা চূড়ান্ত। গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয় আওয়ামী লীগে। জাতির পিতা ও মুক্তিযুদ্ধ নিয়ে তার বক্তব্যে ক্ষুব্ধ হন নেতারা। এ বক্তব্যের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় জাহাঙ্গীরকে। 19 নভেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় তাকে দল থেকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত দেন আওয়ামী লীগ সভাপতি। আমার মায়ের কাছে আমি আবারও অনুরোধ করব, উনি যেন পুনরায় বিবেচনা করে আমাকে যেন আওয়ামী লীগ এবং আমার উপরে যেন যে
বহিষ্কার আদেশ দিয়েছেন সেটা যেন প্রত্যাহার করেন। এরই মধ্যে 5 দিন পেরিয়ে গেলেও আওয়ামী লীগের দপ্তরে আবেদন করেননি জাহাঙ্গীর আলম। এ নিয়ে কোনো আগ্রহ নেই কেন্দ্রীয় নেতাদের। এখন এই নতুন করে রিভিউ করা বা করা এটা আমাদের সিস্টেমে নাই। জাহাঙ্গীর আলম তার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য রিভিউ চাইতে পারে। সে তো বলগাহীন কথাবার্তাই বলে এবং এ কারণেই তো তাকে এই শাস্তিটা তাকে দেওয়া হয়েছে। সুতরাং সে এখন কি বললো না বললো এটার কোনো গুরুত্ব আমাদের কাছে নেই। নেতারা সাফ জানিয়েছেন কথিত আবেদনটি দেয়া হলেও সিদ্ধান্তের কোনো নড়চড় হবে না। সর্বসম্মতক্রমে তার বিরুদ্ধে কঠোর গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছিল এবং অ্যাকর্ডিংলি তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমি বিশ্বাস করি এ ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে এবং ইটস ফাইনাল। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে যে চূড়ান্ত সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটি ইতিমধ্যে কার্যকর করা হয়েছে। সুতরাং এটা তো নিষ্পত্তি হয়ে গিয়েছে। 2008 সালে গাজীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হন জাহাঙ্গীর। 2013 সালে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ব্যর্থ হন তিনি। 2018 সালে মনোনয়ন পেয়ে মেয়রও নির্বাচিত হন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুর মুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্য এবং বাধা দেওয়ার অভিযোগে রাজশাহীর কাটাখালী পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আব্বাস আলীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের 13 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন বাদী হয়ে বোয়ালিয়া থানায় মামলাটি দায়ের করেন। এদিকে মেয়রের মন্তব্যের প্রতিবাদে সকালে সাহেববাজার 0 পয়েন্টে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। তাদের সাথে প্রতিবাদে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে বক্তারা মেয়র আব্বাসকে দ্রুত গ্রেপ্তার এবং তার মেয়র পদ থেকে অপসারণের দাবি জানান। এছাড়া মেয়রের বিরুদ্ধে কাটাখালী পৌর এলাকাতেও বিক্ষোভ সমাবেশ করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। বঙ্গবন্ধুর আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করত, তাহলে কখনোই বঙ্গবন্ধুকে নিয়ে মুরাল স্থাপনকে কেন্দ্র করে কটূক্তি করতে পারত না। তার যে কৃতকর্ম, তার যে উদ্ধৃতি, সেই সংক্রান্ত একটা সিডি আমরা বাদীর মাধ্যমে পেয়েছি। সেটি আমরা আলামত হিসাবে জব্দ করেছি। সেটি বাছাই করা হচ্ছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটি দেখছেন এবং এটি পরবর্তী কার্যক্রম আমরা তথ্য প্রাপ্তি এবং আসামির বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা নিরূপণপূর্বক তাকে গ্রেপ্তার সহ পরবর্তী কার্যক্রম গ্রহণ অব্যাহত রেখেছে। এর আগে ইসলামের দৃষ্টিতে পাপ দাবি করে রাজশাহীর প্রবেশদ্বার কাটাখালী পৌর এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল স্থাপন করতে দেবেন না বলে মন্তব্য করেন পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আব্বাস আলী। সম্প্রতি ফাঁস হওয়া এমন এক অডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। বঙ্গবন্ধুর মুরাল নির্মাণ নিয়ে বিতর্কিত মন্তব্য করে এবার আলোচনায় এসেছেন রাজশাহীর কাটাখালী পৌর মেয়র আব্বাস আলী। সম্প্রতি তার 1 মিনিট 51 সেকেন্ডের অডিও ক্লিপ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে মুরাল তৈরি ইসলামের দৃষ্টিতে মহাপাপ বলে মন্তব্য করেন তিনি। এই আওয়ামী লীগ নেতা বলেছেন পৌর সীমানায় সিটি কর্পোরেশনকে বঙ্গবন্ধুর মুরাল তৈরি করতে দেবেন না। মুরালটা দিচ্ছে বঙ্গবন্ধু, এটা ইসলামী শরীয়ত অনুপাতে সঠিক না, এর জন্য আমি ওকে থুবো না। নৌকা প্রতীক নিয়ে দুবার মেয়র নির্বাচিত এবং কাটাখালী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক হয়েও বঙ্গবন্ধুর মুরাল নিয়ে মেয়র আব্বাসের এমন মন্তব্যে ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা। জোরালো একটা প্রতিবাদ জানাচ্ছি এবং আব্বাস আলী, মেয়র আব্বাস আলী যদি এই ধরনের কোনো বক্তব্য দিয়ে থাকেন তাহলে এই বক্তব্য তাকে প্রত্যাহার করার জন্য আমরা মুক্তিযুদ্ধ সংসদের পক্ষ থেকে তাকে বিনীতভাবে অনুরোধ করতেছি। মেয়র আব্বাসের অডিও ক্লিপ যাচাই করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। একজন মেয়র এই কথাটি বলতে পারেন না যে বঙ্গবন্ধুর ভাস্কর্য ওইখানে করলে পাপ হবে এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য ইসলামিক দৃষ্টিতে নাই ভাস্কর্য করা, এটি তিনি বলতে পারেন না। অবশ্যই তার সত্যতা যাচাই করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত। তবে ফেসবুক পোস্টে মেয়র আব্বাস আলী দাবি করেন ভাইরাল হওয়া কণ্ঠটি তার নয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কাটাখালীর পৌর মেয়রের বক্তব্য অসাংবিধানিক ও মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক। দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সভাকক্ষে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। মুরাল করা যাবে না, এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং
আমি মনে করি যে তিনি এটা অন্যায় করেছেন। যদি বলে থাকেন তাহলে নিঃসন্দেহে এটা অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ আমাদের দেশের প্রচলিত আইনে, সংবিধানে, এবং তিনি নির্বাচিত প্রতিনিধি হিসেবে যে আইনের আওতায় সে সমানে আমরা সেটা স্থানীয় সরকারকে অনুরোধ করব খতিয়ে দেখে এটা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে আরো যা থাকছে। মানবতা বিরোধী অপরাধে বিএনপির সাবেক এমপি মমিন তালুকদারের মৃত্যুদণ্ড, নির্যাতন, অপহরণ, গণহত্যার অভিযোগ প্রমাণিত। রাজধানীর গুলিস্তানের সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাইম হাসান নিহত, গাড়িটি সহ চালক আটক। রাজধানীর কলেজ গেটে এক ভবনেই চলছে 6 হাসপাতাল ও 2 ব্লাড ব্যাংক। অনুমোদনের অপেক্ষায় আরও একটি। সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে 10 গজ দূরে গড়ে উঠেছে এসব প্রতিষ্ঠান। রোগী সংগ্রহ করা হয় দালাল দিয়ে। নানা অনিয়মে 3 মাস আগে এসব হাসপাতাল বন্ধ হলেও আবারও চালু হয়েছে সবকটি। কলেজ গেটের মুক্তিযোদ্ধা টাওয়ার, হাসপাতালের নাম ও বিজ্ঞাপনে ঢেকে গেছে ভবনের দেয়াল। ভেতরে যেতেই দেখা গেল অসংখ্য চিকিৎসকের নামের ব্যানার। লাইফ কেয়ার হাসপাতালে রোগী ভর্তি আছে মাত্র 2 জন, তবে পাওয়া গেল না কোনো চিকিৎসককে। এই মুহূর্তে কোনো ডাক্তার উপস্থিত আছে? এই মুহূর্তে নাই, উনি বাইরে আছে। পাশেই আরেক হাসপাতাল যমুনা, 28 চিকিৎসকের নাম টানিয়ে রাখা হলেও পাওয়া গেল শুধু একজন মেডিকেল অফিসারকে। এখানে মাত্র 1 জন রোগী ভর্তি থাকলেও হাসপাতালের কর্মকর্তা কর্মচারী 10 জনের বেশি। ডাক্তাররা বসেন না নিয়মিত, তাহলে আপনার নাম দিয়ে রেখেছেন কেন? না, ডাক্তার এখানে বসেন না, কিন্তু যখন রোগী আসে আমরা স্যারদেরকে ফোন দেই, স্যাররা আসেন, এসে তারপরে রোগী দেখেন। শাটার লাগানো এক একটি দোকান ঘরে বসানো হয়েছে হাসপাতালের বেড। এখনও ঝুলছে দোকানের সাইনবোর্ড, কিন্তু এটি একটি হাসপাতাল, নাম রয়্যাল মাল্টি স্পেশালিটি হাসপাতাল। এখানেও রোগী ভর্তি আছে মাত্র 2 জন। চতুর্থ তলায় আরেক হাসপাতাল ঢাকা হেলথ কেয়ার। ছবি তুলতে গেলে দেয়া হয় বাধা। এই ভবনের 6 হাসপাতাল মিলিয়ে রোগী ভর্তি আছে মাত্র 34 জন। প্রতিটি হাসপাতালে রোগীর চেয়ে কর্মকর্তা কর্মচারী কয়েক গুণ বেশি। সোহরাওয়ার্দী ঢাকা মেডিকেল সহ বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে রোগী এনে চলে এসব হাসপাতাল। অপারেশন হয়েছে, এই জায়গায় আইসিইউ নেই। না না, হেন থেকে আমরা মনে করেন এই জায়গা মনে করেন আমাকে পাঠাইছে আইসিইউর জন্য। ক্যানিগঞ্জ থেকে ঢাকা মেডিকেল আসছি, ঢাকা মেডিকেল থেকে ওইখান থেকে ইমার্জেন্সি থেকে ডাক্তারে আমাদের এখানে পাঠাইছে অ্যাম্বুলেন্স দিয়ে। আমার ছোটো ভাই 2 জন ঢাকা মেডিকেল নিয়ে আসছিল, বাদে পরে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে বাদে হয়েছে হেলথ কেয়ারে যাওয়ার জন্য। নানা অনিয়মে এসব হাসপাতাল বন্ধ করে দেয়া হলেও আবার চালু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এসব হাসপাতালকে নজরদারিতে রাখা হয়েছে। খুব অল্প দিনের ভিতরে তাদেরকে আবার আমরা হঠাৎ করে আবার যাব, আমাদের টিম যাবে, টিম যায় তাদেরকে মনিটরিং করবে। তাদের আমাদের লাইসেন্স নবায়নের ক্ষেত্রে এবং তাদের পারমিশনের ক্ষেত্রে যে শর্তগুলি তারা পূরণ করেছে, এখন সেইগুলি বহাল আছে কিনা। 6 হাসপাতাল ছাড়াও এই ভবনটিতে 2টি ব্লাড ব্যাংক ও একটি হিয়ারিং সেন্টার আছে। ভবনের 6ষ্ঠ তলাতে তৈরি হচ্ছে আরও একটি হাসপাতাল। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আশুলিয়ার তাজরিন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের 9 বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি মামলার বিচার কাজ। দুর্ঘটনার 9ম বার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিচার দ্রুত শেষ করার দাবি জানায় বিভিন্ন শ্রমিক সংগঠন ও নিহতদের স্বজনরা। এ সময় 24 নভেম্বর সাভার শিল্পাঞ্চলে একদিনের সাধারণ ছুটি ঘোষণারও দাবি জানান তারা। আশুলিয়ায় পুড়ে যাওয়া তাজরিন ফ্যাশন কারখানার সামনে বুধবার সকাল থেকে ভিড় করেন শ্রমিক ও বিভিন্ন সংগঠনের কর্মীরা। তাদের সাথে যোগ দেন বিভিন্ন কারখানায় কর্মরত সাধারণ শ্রমিকরাও। পুড়ে যাওয়া কারখানার ফটকে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানান তারা। অগ্নিকাণ্ডের 9 বছর পেরিয়ে গেলেও মামলার বিচারে কোনো অগ্রগতি নেই। কারখানার মালিক দেলোয়ার হোসেন সহ দায়ীদের শাস্তি না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন আগুন থেকে বেঁচে যাওয়া শ্রমিকরা। দ্রুত দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।
9 বছর যাবৎ আন্দোলন লড়াই সংগ্রাম করছি। এই মালিকের সর্বোচ্চ শাস্তি এবং নিহত শ্রমিকদের এক জীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ এবং আহত শ্রমিকদেরকে সুচিকিৎসা করে পুনর্বাসন করতে হবে। কোনো ক্ষতিপূরণ পায়নি। এখানে যারা পুরো আঙ্গার হয়ে গেছে বা আহত শ্রমিকরা আছে তাদের ফ্যামিলি কোনো কিছু কিন্তু তাদেরকে দেওয়া হয়নি। আমরা এটার দাবিতে এখানে দাঁড়িয়েছি আজকে। শ্রমিকদের বাচ্চাদের লেখাপড়ার দায়িত্ব নিতে চেয়েছিল বিজেএমই ও কলকারখানায়, এরা দায়িত্ব নিতে চেয়েছিল, সেই দায়িত্ব নেয়নি। এইদিকে নিহতদের প্রতি যথাযথ শ্রদ্ধা জানাতে তাজরিন ট্র্যাজেডির দিন সাভার শিল্পাঞ্চলে একদিনের সাধারণ ছুটি ঘোষণার দাবি জানান শ্রমিক নেতারা। তাজরিন ফ্যাশনে আমরা সুখ দিবসের ঘোষণার দাবি করে আসছি, যেন সাধারণ শ্রমিকরা যারা খেটে খাওয়া শ্রমিকরা তাদের শ্রমিকদের স্মৃতির প্রতি যেন শ্রদ্ধা নিবেদন করে আসতে পারেন। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো করা হয়নি, আমাদের দাবির প্রতি কোনো কর্ণপাত করা হয়নি। আমরা সবসময় দাবি করে আসছি যেন একবেলা হলেও তাদের জন্য একটা সাধারণ ছুটি ঘোষণা করা হয়। 2014 সালের 24 নভেম্বর আশুলিয়া শিল্পাঞ্চলের নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনস কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। এতে 114 জন নিহত হওয়া ছাড়াও আহত হয় 3 শতাধিক শ্রমিক। নিহতদের পরিবার ও আহত শ্রমিকদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য বগুড়ার আদমদিঘির পলাতক আব্দুল মমিন তালুকদার ওরফে খোকাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় দেন। আব্দুল মমিন তালুকদারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত 31 অক্টোবর শুনানি শেষ হয়। তার বিরুদ্ধে অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, 19 জনকে হত্যা ও গণহত্যা এবং 19টি বাড়ি অগ্নিসংযোগ করে ধ্বংসের অভিযোগ প্রমাণিত হয়েছে। মুক্তিযুদ্ধের সময় তিনি মুসলিম লীগের সক্রিয় কর্মী ছিলেন। বিএনপি থেকে 2001 ও 2008 সালে পরপর 2 বার সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল মমিন তালুকদার। বর্তমানে তিনি বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক পদে আছেন বলে তদন্ত সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রাজধানীর গুলিস্তানে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার বেলা 12:15টার দিকে গুলিস্তান মোড় হল মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন মিয়া জানান, এই ঘটনায় সিটি কর্পোরেশন গাড়িটি জব্দ করা হয়েছে আর আটক করা হয়েছে গাড়িটির চালককে। নিহত শিক্ষার্থীর নাম নাইম হাসান, সে নটরডেম কলেজে পড়ত। তার বয়স 17 বছর। বেলা 12টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রাজধানীর মহাখালীতে উড়াল সড়কের পিলারে গাড়ির ধাক্কায় 2 জনের মৃত্যুর ঘটনায় কাফরুল থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। বুধবার রাতে মামলাটি করেন নিহতের স্বজনরা। এদিকে এ ঘটনায় আহত অন্যরা ঢাকার সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার ভোর 5টার দিকে একটি গাড়ি মহাখালীতে উড়াল সড়কের পিলারে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলে গাড়িতে থাকা 2 তরুণ নিহত হন। আহত হন গাড়িতে থাকা আরও 5 জন। আহত ব্যক্তিদের মধ্যে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ছেলেও রয়েছেন বলে জানা গেছে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিমুজ্জামান জানান, দুর্ঘটনার পর পুলিশ 2 জনের মরদেহ উদ্ধার করে। পরে আনুষ্ঠানিকতা শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কোনো অভিযোগকারী ছিল না, এটা একাই অ্যাক্সিডেন্ট হয়েছিল তারা। আর লাশ তাদের আত্মীয় স্বজনের কাছে দিয়ে দেওয়া হয়েছে তাদের আবেদনের প্রেক্ষিতে। আর এ বিষয়ে কাফরুল থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে। আহতরা যার যার মতো তারা বিভিন্ন জায়গায় হাসপাতালে চিকিৎসা নিতে। রাজধানীর বিভিন্ন এলাকায় গণপরিবহনের ভাড়া নিয়ে নৈরাজ্য প্রতিরোধে আজও অভিযান চালাচ্ছে বিআরটিএ। বেলা 11টা থেকে শুরু হয় এই অভিযান। অভিযানের সময় অতিরিক্ত ভাড়া নিলে বাসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় যাত্রীরা অভিযোগ করেন, বেশিরভাগ বাসে বিআরটিএ নির্ধারিত ভাড়ার তালিকা নেই। এই সুযোগেই নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। এসব নিয়ে প্রতিবাদ করলে পরিবহন কর্মচারীদের তোপের মুখে পড়তে হয় বলে অভিযোগ যাত্রীদের। বিআরটিএ বলছে, কোনো পরিবহনের বিরুদ্ধে একই অভিযোগ বারবার পাওয়া গেলে ডাম্পিংয়ে দেওয়া হবে। তারা 25 টাকা করে নেবে, অথচ আপনার সেখানে তারা মানে গাদায় গাদায় করে লোক নিচ্ছে। কোনো চার দেখি নাই এবং ওরা ভাড়া বেশি নেয়, আর ভাড়া নিয়ে কাউ করে বেশি। উত্তরার ভাড়া যে টাকা নেবে, সংসদ ভবনের এখান থেকে উঠলে পরে উত্তরার ভাড়া সে টাকা নেবে। মানে এখানে যে কত কিলো আসলো এটা আর কোনো মেজারমেন্ট করে না।
হাট বাজার আর গ্রামে গঞ্জে জমে উঠেছে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের প্রচারণা। তবে ভোটের দিন যতই এগিয়ে আসছে পরিবেশ ততই উত্তপ্ত হয়ে উঠছে। এসব ঘটনায় ভোটের পরিবেশ নিয়ে ভোটারদের শঙ্কা থাকলেও সুষ্ঠু ভোট গ্রহণের আশ্বাস দিচ্ছেন নির্বাচন সংশ্লিষ্টরা। ময়মনসিংহ সদর, মুক্তাগাছা ও ত্রিশালের ২৭ ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে প্রচার চালাচ্ছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির প্রার্থীরা। আছেন দলের একাধিক প্রার্থী। সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ, উঠান বৈঠক সহ নানাভাবে ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। জনগণের উন্নয়নের সব কিছু কাজ আমি করছি, বা কিছু কাজ আমার বাকি রয়েছে, এটুকু আমি আবার চেয়ারম্যান হইলে আমি করবো। জনগণ চাই বললেই আবার আমি প্রার্থী হয়েছি। কুমিল্লার বড়ুরা, দাউদকান্দি ও হোমনা উপজেলায় ৩০টি ইউপিতে চলছে জমজমাট প্রচারণা। সকাল থেকে ভোটারদের কাছে গিয়ে প্রার্থীরা চাইছেন ভোট, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমি চাই বড়ুরা থানার মধ্যে আগানাগর একটা মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা ইউনিয়ন গড়ে তোলার জন্য আমি চাই। তারা যাতে কোনো ভয় আশঙ্কায় না থেকে খুব সকাল সকাল কেন্দ্রে যেয়ে তাদের একটা ভোটাধিকার প্রদান করতে পারে, এবং তাদেরকে আমি বলছি কোনো গুন্ডা হামলার ভয় আপনারা পাবেন না। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৪ ইউনিয়নে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী দলের বিদ্রোহীরা। এছাড়া স্বতন্ত্র হিসেবে মাঠে আছেন বিএনপি নেতারা। হুমকি ধামকি, হামলা ভাঙচুরের মধ্যেই চলছে প্রচার। এতে আতঙ্কিত ভোটাররা। যেভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে এবং যেভাবে আক্রমণ চালানো হচ্ছে তার কোনো প্রতিকার প্রশাসন নিচ্ছে না। ২৮শে নভেম্বর নির্বাচনে যেন এই ধরনের কোনো কুচক্রী মহল এই ধরনের যেন কোনো কার্যক্রম না করতে পারে। নির্বাচনী পরিবেশ বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা। কিছু কোনো ঘটনা ঘটছে, এটা সত্য, তবে আগে পূর্বের তুলনায় আমাদের এখন পরিবেশ অনেক শান্ত এবং আমাদের নির্বাচন সুষ্ঠু নির্বাচন পর্যায়ে পৌঁছে গেছে। আমরা ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম। এছাড়া মেহেরপুরে, গাংনী ও সদর উপজেলার ৬ ইউনিয়নে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আবু নোমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেরপুরের নকলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে চন্দ্রকোনা কলেজের অধ্যক্ষ সহ ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। গতরাতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাজু সাইদ ও স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামানের সমর্থকদের মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটে। নৌকা প্রতীকের প্রার্থী সাজু সাইদের অভিযোগ, বিদ্রোহী প্রার্থী কামরুজ্জামানের সমর্থকরা পরিকল্পিতভাবে তার কর্মীদের উপর হামলা ও অফিস ভাঙচুর করেছেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামানের দাবি, ভোটের প্রচারের সময় তার কর্মীদের আটক রাখেন সাজু সাইদের কর্মীরা। পরে তাদের উদ্ধার করতে গেলে হামলা চালানো হয়। আহতরা নকলা উপজেলা সদর হাসপাতাল সহ ময়মনসিংহ হাসপাতালে ভর্তি রয়েছেন। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমাকে জানালেন, উনি নিজে উপস্থিত হলেন। আমাদের চন্দ্রকোনা তদন্ত কেন্দ্র থেকে পুলিশ উপস্থিত হলো, প্লাস আমিও পুলিশ লাইন থেকে পর্যাপ্ত ফোর্স সংগ্রহ করে এখানে আসি। তারপর আপনারা দেখতেই পাচ্ছেন যে মোটামুটি ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে কিন্তু পরিস্থিতি আমরা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছি এবং পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনাস্থল থেকে আপনারা জানেন ৩ জনকে পুলিশ তদন্ত কেন্দ্রে আনা হয়েছে। ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহীদের মদতদাতা হিসাবে কয়েকজন মন্ত্রী, এমপির নাম জমা পড়েছে কেন্দ্রে। সহিংসতার পেছনে তাদের দায়ী দেখছেন দলের দায়িত্বপ্রাপ্তরা। সভাপতি শেখ হাসিনার কাছে জমা দেওয়া রিপোর্টে এসব তথ্য দেওয়া হয়েছে। সারা দেশে এরকম তালিকা করার নির্দেশ দিয়েছেন সভাপতি। এদের দল থেকে বহিষ্কার বা মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচন হয় ১১ নভেম্বর। এদিন সহিংসতায় প্রাণ যায় ৭ জনের। নির্বাচন ঘিরে এখন পর্যন্ত নিহত হয়েছে অন্তত ৪৫ জন। ২ দফায় ১১৯৮ ইউনিয়নে নৌকার প্রার্থী জিতেছে ৭৫৩টিতে, পরাজিত ৪২৪টিতে। এসব ইউনিয়নে বিজয়ীরা অধিকাংশই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। কোথাও কোথাও নৌকার প্রার্থীর জামানতও বাজেয়াপ্ত হয়েছে। শুক্রবার আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় সারা দেশে ইউপি নির্বাচনের চিত্র তুলে ধরেন দলের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা। তাদের রিপোর্টে উঠে আসে বিপুল সংখ্যক বিদ্রোহী প্রার্থীর জয় পাওয়ার নেপথ্যে রয়েছেন স্থানীয় সংসদ সদস্যরা। কয়েকজন মন্ত্রীর নামও আসে বিদ্রোহীদের মদতদাতা হিসেবে। বিদ্রোহী প্রার্থীদের নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে যারা বিদ্রোহী প্রার্থীদের বিভিন্ন জায়গায় মদত দিচ্ছে তাদের ব্যাপারে তদন্ত করতে বলা হয়েছে। দলের বিভিন্ন টায়ারের যে নেতারা দলের মনোনয়নের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থীদের মদত দিয়েছেন, উস্কে দিয়েছেন, সবগুলো বিষয়ে আমরা খতিয়ে দেখছি।
নেতারা জানান, এসব তথ্যে ক্ষুব্ধ হয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা। ইউপিতে সহিংসতা কমাতে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলীয় প্রধান। যারা বিদ্রোহী প্রার্থীদেরকে সক্রিয়ভাবে সমর্থন দিয়েছেন, সে জনপ্রতিনিধি হোক, এমপি হোক, মন্ত্রী হোক, কিংবা দলের যত বড় নেতাই হোক, নেত্রী আমাদেরকে বলেছেন তাদের তালিকা প্রস্তুত করতে, এবং সেই তালিকা ধরেই সবাইকে তিনি কারণ দর্শানো নোটিশ ইস্যু করার জন্য বলেছেন। যারা মন্ত্রী, এমপি, যারা এই ধরনের পেছনে কলকাঠি নাড়ে বা এরকম সুনির্দিষ্ট অভিযোগ যদি চিহ্নিত হয়, তাহলে উনি এটাও বলেছেন যে তারা ভবিষ্যতে দল থেকে মনোনয়ন পাবে না। জেলা বা উপজেলারও আওয়ামী লীগের কেউ বিদ্রোহীদের মদত দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নেতারা। তারা আশা করছেন এসব পদক্ষেপে তৃতীয় ধাপের ইউপি নির্বাচন থেকে সহিংসতা কমবে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একই পরিবার থেকে চাচা, ভাতিজা সহ 3 জন মেয়র প্রার্থী হওয়ায় পাবনার বেড়া পৌরসভা নির্বাচনে যোগ হয়েছে নতুন আমেজ। রয়েছে আলোচনা, সমালোচনাও। সংঘর্ষ, ভাঙচুর আর পাল্টাপাল্টি অভিযোগের ঘটনায় ভোট সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই। বেড়া পৌরসভায় চলছে পোস্টারিং, মাইকিং, প্রার্থীরা ব্যস্ত ভোট প্রার্থনায়। একই পরিবারের 3 মেয়র প্রার্থী নিয়ে চলছে আলোচনা, সমালোচনা। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, পাবনা 1 আসনের সংসদ সদস্য শামসুল হক টুকুর ছেলে নৌকার প্রার্থী, আর ভাই ও ভাতিজি বিদ্রোহী প্রার্থী হয়েছেন। মেয়র পদে লড়ছেন 5 প্রার্থী। তাদের বিরুদ্ধে রয়েছে আচরণবিধি লঙ্ঘন সহ পাল্টাপাল্টি অভিযোগ। ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় আমার নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হয়েছে। বাইরে থেকে লোক এনে তাদেরকে কার্ড দিয়ে লাইনে দাঁড় করায় দিয়ে রাখবে, ভোটার ভোট দিতে পারবে না। এইরকম অবস্থান সৃষ্টি করা মানুষের মধ্যে, জনগণের মধ্যে একটা অসন্তোষ ভাব হচ্ছে। আমি প্রশাসনের কাছে হেল্প চাইবো, বলবো যে এটা নিশ্চিত করার জন্য যতটুকু ব্যবস্থা নেওয়া দরকার সেটা যেন তারা নেন। ব্লেম দেওয়া, ব্লেম গেম, এটা ঠিক না। নির্বাচনে থাকলে শক্তভাবে থাকতে হবে। এরই মধ্যে কয়েক দফা হামলা, ভাঙচুরের ঘটনায় উদ্বেগ বাড়ছে ভোটারদের মাঝে। তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরির দাবি তাদের। স্বাভাবিক যদি হয়, মোটামুটি সুস্থ, তাহলে ভোট দিতে যাওয়া যাবে। যদি সমস্যা হয় তাহলে আমরা ভোট দিতে যাব না। পরিবেশ ভালো চাই, সবাই যাতে ভোট দিতে পারে। সুষ্ঠু নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন নির্বাচনী কর্মকর্তা। এই নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং আইনানুগভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। 28 নভেম্বর ইভিএমে হবে বেড়া পৌরসভার নির্বাচন। 18টি কেন্দ্রে মোট ভোটার 42,818 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সপ্তম দফায় কক্সবাজার থেকে স্বেচ্ছায় নোয়াখালীর ভাসানচরে যাচ্ছেন 1,500 রোহিঙ্গা। সকালে প্রথম পর্যায়ে 257 জন রোহিঙ্গা নিয়ে 6টি বাস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে। বৃহস্পতিবার চট্টগ্রাম ভাসানচর আশ্রয় শিবিরে পৌঁছে দেবে নৌবাহিনী। এর আগে মঙ্গলবার বিকালে বিভিন্ন ক্যাম্প থেকে উখিয়া ডিগ্রি কলেজ মাঠে নেওয়া হয় আগ্রহীদের। 2020 সালের 4 ডিসেম্বর ভাসানচরে যেতে আগ্রহী রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়। এ পর্যন্ত 6 দফায় সেখানে গেছেন 18,100 রোহিঙ্গা। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীর ফোর্সেস গোল 2030 বাস্তবায়ন ও সেনাবাহিনীকে আরও আধুনিকায়ন করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। সকালে নাটোরের দয়ারামপুরের কাদিরাবাদ ক্যান্টনমেন্টে 8ম কর্নেল কমান্ড অভিষেক এবং বাৎসরিক অধিনায়ক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। পরে নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট ও সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসার সহ ইঞ্জিনিয়ার কোরের সদস্যদের সঙ্গে কথা বলেন সেনাপ্রধান। এরপর কর্নেল কমান্ড্যান্ট কোয়ার্টার গার্ড পরিদর্শন এবং স্মৃতিসৌধে ফুল দেন SM শফিউদ্দিন আহমেদ। কর্নেল কমান্ড্যান্ট হিসেবে আমার সার্বক্ষণিক প্রচেষ্টা থাকবে কোর অফ ইঞ্জিনিয়ারদের চলমান আধুনিকায়ন ব্যবস্থাকে আরও বেগবান করা এবং নতুন সামরিক সরঞ্জাম সংযোজিত করে আরও উদ্যমী স্যাপার বাহিনী গড়ে তোলা। এজন্য ইঞ্জিনিয়ার কোরের অগ্রযাত্রাকে যুগোপযোগী করার লক্ষ্যে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।
দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আবারও 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 1,168 কোটি টাকা। আগের বছর একই সময়ে খেলাপি ঋণ ছিল 94,440 কোটি টাকা। ফলে এক বছরে ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে 5,728 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের ঋণ বেড়ে হয়েছে 11,65,210 কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ 1,168 কোটি টাকা। খেলাপি ঋণের হার 8.6%। এর মধ্যে বেসরকারি খাতের ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ সবচেয়ে বেশি। করোনা মহামারীর সময় ঋণ খেলাপি কমাতে ঢালাওভাবে ছাড় দেয় বাংলাদেশ ব্যাংক। এসব সুবিধার পরও খেলাপি ঋণ কমছে না ব্যাংকিং খাতে। ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব কৃষিখাতের উপর পড়লেও ডিজেলের ভর্তুকি দেওয়া সম্ভব নয়, কারণ এতে নানা ধরনের জটিলতা আছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। এ সময় কৃষিমন্ত্রী বলেন, কৃষিখাতে 9,000 কোটি টাকা ভর্তুকি দিতে হয়, এবার হয়তো 20,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে। তিনি আরও বলেন, দেশে সংরক্ষণের অভাবে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে। পেঁয়াজের উন্নত জাত উৎপাদন ও সংরক্ষণকাল বৃদ্ধির প্রযুক্তিগত সহায়তা দেবে নেদারল্যান্ডস। পাশাপাশি আলু উৎপাদন ও সংরক্ষণেও দেশটি সহায়তা করবে। আন্তর্জাতিক মানের ল্যাব উন্নয়ন ও স্থাপনে কাজ করছে সরকার। আমি কৃষিকে লাভজনক ও বাণিজ্যিকীকরণ করতে চাই। এটি করতে গেলে কৃষি পণ্যের রপ্তানি বৃদ্ধি, দেশে কৃষি প্রক্রিয়াজাত শিল্প প্রতিষ্ঠান স্থাপন ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে বিস্তৃত করতে হবে। এতে উৎপাদন মৌসুমে কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তি ও লাভ নিশ্চিত করা সম্ভব হবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, ভারত সহ কয়েকটি দেশ। এরই মধ্যে রিজার্ভ থেকে 5 কোটি ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এ ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম না কমে আরও বেড়েছে। করোনা লকডাউনের প্রভাবে চাহিদা কমে যাওয়ায় 2020 সালের জুনে প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের ব্যারেলের দাম দাঁড়ায় $75। তবে এই বছরের অক্টোবরে তা বেড়ে দাঁড়ায় $82, যা 7 বছরের মধ্যে সর্বোচ্চ। তেল উত্তোলনকারী দেশগুলোর জোট ওপেক তেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত নেওয়ায় আরও অস্থির হয় বাজার। তেল ও গ্যাস সহ জ্বালানির দাম বৃদ্ধি ঠেকাতে এবার দেশের পেট্রোলিয়াম ভান্ডার থেকে 5 কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওপেক অপরিশোধিত তেলের উত্তোলন বাড়াতে রাজি না হওয়ায় এই পদক্ষেপ। যুক্তরাজ্য, চীন, দক্ষিণ কোরিয়া, জাপানের মতো বড় ভোক্তা দেশগুলোকে সাথে নিয়ে এই উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। মহামারীর ক্ষতি কাটিয়ে উঠতে মার্কিন পরিবারদের জন্য তেল এবং গ্যাসের দাম কমাতেই আমরা এই পদক্ষেপ নিচ্ছি। এতে দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও দাম নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছি। যুক্তরাষ্ট্রের ডাকে সাড়া দিয়ে 50 লাখ ব্যারেল তেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ব্রিটেনও জানিয়েছে রিজার্ভ থেকে 15 লাখ ব্যারেল তেল ছাড়া হবে। এছাড়াও বছরের শেষ নাগাদ 42 লাখ ব্যারেল তেল ছাড়বে জাপান। তবে এইসব পদক্ষেপ দীর্ঘমেয়াদী নয়, সাময়িকভাবে কাজে আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। যে কোনো দুর্যোগ মোকাবিলায় এই ধরনের রিজার্ভ রাখা হয়। রিজার্ভ থেকে তেল ছাড়ার ফল পাওয়া যাবে সর্বোচ্চ 3 মাস। তবে ওপেক জোটের তেল উত্তোলন বাড়ানো না গেলে জ্বালানি তেলের বাজারে দীর্ঘমেয়াদী পরিবর্তন আসবে না। এদিকে বাইডেনের ঘোষণার পর মঙ্গলবার তেলের দাম না কমে প্রতি ব্যারেল $80 থেকে বেড়ে $81 দাঁড়িয়েছে। আগামী 2 ডিসেম্বর আবারও আলোচনায় বসতে যাচ্ছে ওপেকভুক্ত দেশগুলো। তবে বৈঠক থেকে ইতিবাচক কোনো ফল না আসার আশঙ্কা বিশ্লেষকদের। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরোপে ক্রমে ভয়াবহ রূপ নিচ্ছে করোনা মহামারী। এ পর্যন্ত করোনায় 13,88,000 মৃত্যুর সাক্ষী হয়েছে ইউরোপ। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে আগামী বছরের মার্চ নাগাদ এই মহাদেশে আরও 7 লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার সংস্থাটি জানায়, ইউরোপে প্রাণহানি 22 লাখ ছাড়ানোর আশঙ্কা তাদের। এক সপ্তাহে ইউরোপে সংক্রমণ বেড়েছে 17% আর 4% বেড়েছে প্রাণহানি। এদিকে বিশ্বে একদিনে 8,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়। নতুন শনাক্ত হয়েছে 5,55,000-এরও বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 1,243 জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়। প্রাণহানির দিক থেকে রাশিয়ার পরই রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে 86,000-এরও বেশি করোনার নতুন রোগী শনাক্ত হয়েছে, আর একদিনে 343 নতুন মৃত্যু নিয়ে জার্মানিতে করোনায় প্রাণহানি ছাড়িয়েছে 1 লাখ। দেশটিতে এক সপ্তাহে মৃত্যু বেড়েছে
15%। নেদারল্যান্ডসে এই হার 52%। পোল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামেও উদ্বেগজনক হারে বেড়েছে সংক্রমণ ও করোনায় মৃত্যু। নভেম্বর শুরু সিরিজের প্রথম টেস্ট। চট্টগ্রাম টেস্টকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ও পাকিস্তান। সকাল 10টা থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করে পাকিস্তান। 3 ম্যাচের টি-20 সিরিজে 100% জয়ের পর চাঙ্গা পাকিস্তান দল। টেস্টেও দাপট ধরে রাখতে চায় মেইন ইন গ্রিন। চট্টগ্রামের জহুর আহমেদে অধিকাংশেরই নেই খেলার অভিজ্ঞতা, তাই কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ বাবর আজম, শাহিন আফ্রিদিদের। এদিকে দুপুর 2টায় অনুশীলন শুরু করে বাংলাদেশ দল। প্রথমবার টাইগার স্কোয়াডে সুযোগ পেয়ে রোমাঞ্চিত যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য মাহমুদুল হাসান জয় ও রেজাউর রহমান রাজা। মাহমুদুল ও রেজাউর দুজনই গত কিছুদিনে খেলেছেন এমার্জিং কাপ ও এইচপি স্কোয়াডে। সবারই স্বপ্ন থাকে যে টেস্ট স্কোয়াডে চান্স পাওয়ার এবং ন্যাশনাল টিমে চান্স পাওয়ার। সো আমি প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে চান্স পেয়েছি, সো আমি অনেক হ্যাপি। টেস্ট খেলা আমি এনজয় করি, ফার্স্ট ক্লাস। আলহামদুলিল্লাহ ডোমেস্টিকে ভালো করছি। 4 দিনের খেলা আমি যেহেতু এটা আমার স্ট্রেংথ, আমি ডে বাই ডে মানে কয়েকটা স্পেলে বোলিং করতে পারি, আমার স্ট্রেংথটা ধরে রাখতে পারি, এটাই আমার স্ট্রেংথ। চ্যাম্পিয়ন্স লিগে রাতে মাঠে নামছে দুই জায়ান্ট ম্যান সিটি ও পিএসজি। গ্রুপ সেরা হয়ে নকআউটে যেতে চায় ফরাসিরা, আর সিটিজেনদের লক্ষ্য প্রথম লেগে হারের প্রতিশোধ। ম্যাচ শুরু হবে রাত 2টায়। একই সময়ে শেরিফের আতিথ্য নেবে রিয়াল মাদ্রিদ। অন্য ম্যাচে আতলেতিকোর মুখোমুখি হবে এসি মিলান, আর লিভারপুল লড়বে পোর্তোর বিপক্ষে। আরও একটি হাই ভোল্টেজ ম্যাচের সাক্ষী হতে প্রস্তুত ইতিহাদ স্টেডিয়াম। ঘরের মাঠে হারের জবাব দিয়ে নকআউটে ওঠার চেষ্টায় ম্যানচেস্টার সিটি। পিএসজিও অ্যাওয়ে ম্যাচ জিতে পরের রাউন্ড নিশ্চিত করার অপেক্ষায়। আবার ড্র হলেও ক্ষতি নেই দুই দলের। প্রথম লেগে গোল করা মেসি লা পারিসিয়ানদের ট্রাম্প কার্ড, সাথে এমবাপে নেইমার জুটি আক্রমণ ভাগের অন্যতম ভরসা। তবে সব ছাপিয়ে আলোচনায় দলে সার্জিও রামোসের অন্তর্ভুক্তি। ফিট থাকলে রক্ষণে মার্কিনিউস কিমপেম্বেদের সাথে জ্বলে ওঠার অপেক্ষায় এই স্প্যানিয়ার্ড। অসাধারণ সব ফুটবলার আছে ম্যান সিটিতে, তাই তাদের নিয়ে সতর্ক থাকতে হবে। গ্রুপ শীর্ষ হয়ে নকআউটে যেতে জয় খুব গুরুত্বপূর্ণ। চেনা শীর্ষ মেসিকে আটকাতে কঠিন ছক এঁকেছেন গার্দিওলাও। তবে ডি ব্রুইনার করোনা আক্রান্তের খবর দলের চিন্তার কারণ। আক্রমণে গ্রেলিশ সুস্থ হলেও একাদশে ফিরবেন কিনা নিশ্চিত নয়। ফরাসিদের বিপক্ষে মাহরেজ জেসুস ফোরেনি সিটিজেনদের বড় শক্তি। পিএসজির বিপক্ষে জয় আমাদের শেষ 16তে জায়গা নিশ্চিত করবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করতে চাই। দুই দলের শেষ 5 দেখায় এগিয়ে ম্যান সিটি। 9 পয়েন্ট নিয়ে এ গ্রুপের শীর্ষে তারা, আর পিএসজির পয়েন্ট 8। এদিকে ডি গ্রুপে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের নকআউটে যেতে প্রয়োজন 1 পয়েন্ট। শেরিফের বিপক্ষে জয় বা ড্রতেই মিলবে টিকিট। অন্যদিকে বি গ্রুপে আতলেতিকো ও এসি মিলান। জয় ভিন্ন কোনো পথ খোলা নেই দু দলের কারো। একই সঙ্গে চাইবে পোর্তো যেন হেরে যায় লিভারপুলের কাছে। 12 পয়েন্ট নিয়ে অলরেডরা শেষ 16 নিশ্চিত করে ফেলেছে। রুকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। বিরতিহীন সংবাদ দুপুর আজ পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। ধন্যবাদ সবাইকে।